আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম অ্যাডমিশন প্রিপারেশনের চতুর্থ দিনের মতো। আজকে আমাদের টপিক হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং সর্বশেষ থার্ড কন্ডিশন। এই তিন কন্ডিশন ছাড়াও আরও এক প্রকার কন্ডিশন রয়েছে যাকে বলা হয় জিরো কন্ডিশন। চলুন শুরু করি আমরা প্রথম কন্ডিশন থেকে। ওকে, ফার্স্ট কন্ডিশনের রুলটা হলো বাক্যের প্রথমে ইফ থাকবে, সাবজেক্ট, তারপর প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল বলতে বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, অর্থাৎ এখানে থাকবে ইফ যুক্ত অংশে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশ আমরা কি বসাবো? পরবর্তী অংশ বসাবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, চলুন একটা উদাহরণ দেখা যাক। যেমন আমরা যদি এই উদাহরণটা লক্ষ্য করি, লেখা আছে যে ইফ লেখা আছে ইফ ইউ সেই আই উইল আনসার ইউ কোশ্চেন। তাহলে ফার্স্ট কন্ডিশনের রুল কি ছিল? ইফ যুক্ত অংশ থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখুন, ইফ যুক্ত অংশে সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। এবং পরবর্তী অংশে কি হবে? যদি ইফ যুক্ত অংশে প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে ইফের পরবর্তী সেন্টেন্সে বসবে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখুন, ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস ভার্ব ওয়ান। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনের নিয়ম। এবং দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখা যাক। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস। দেখুন, আমরা ইফ যুক্ত অংশে দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই আমরা ইফের পরবর্তী বাক্যে বসিয়েছি উইল প্লাস বি ওয়ান অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা হলো ফার্স্ট কন্ডিশনের রুল। এখন সেকেন্ড কন্ডিশনে যাওয়া যাক। সেকেন্ড কন্ডিশনের নিয়ম হলো ফার্স্ট কন্ডিশনের মতোই, শুধুমাত্র একটু জায়গায় পার্থক্য। সেটা হলো এখানে বসবে ভার্ব টু এবং ইফযুক্ত অংশে বসবে ভার্ব টু এবং ইফের পরবর্তী বাক্যে অর্থাৎ পরবর্তী ইফের এবং পরবর্তী অংশে বসবে উড প্লাস ভার্বে বেস ফ্রম অর্থাৎ বেস ফ্রম অফ ভার্ব। একটা উদাহরণ দেখা যাক, দেখি এই উদাহরণটা। ইফ ইউ সেট অর্থাৎ ভার্ব টু, এই যে দেখুন প্রথম অংশে কি দেওয়া আছে? ভার্ব টু। যেহেতু প্রথম অংশে ইফযুক্ত অংশে ভার্ব টু ব্যবহৃত হয়েছে অর্থাৎ ব্যবহৃত হয়েছে, তাই ইফের পরবর্তী অংশে আমরা কি বসিয়েছি? উড প্লাস বি ওয়ান। এই যে বি ওয়ান আনসার, এটা হলো ভার্বের বেস ফ্রম। এখন ভার্বের বেস ফ্রম এবং প্রেজেন্ট ফ্রমের মধ্যে পার্থক্য হলো যে ভার্বের বেস ফ্রম এর সাথে অ্যাজ বা ইয়েস কোনো কিছু থাকবে না, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে পারি। যেমন হি গোজ, এই যে একটু দেখিয়ে দেই, হি গোজ। এই যে এখানে গোটা হলো, এখানে গোজটা হলো কি? প্রেজেন্ট ফর্ম। এখানে গোজটা হলো প্রেজেন্ট ফর্ম। যদি আমি লিখি যে যদি বলা হয় এখানে গো, দেখুন গো, গো শুধু গো হলো ভার্বের বেস ফর্ম। আর যদি এখানে এস বা ইএস যুক্ত হয়েছে সেটা হলো প্রেজেন্ট ফর্ম। এখন একটা বাক্যে একটা প্রেজেন্ট ফর্ম কখনো বেস ফর্ম হতে পারে না, কিন্তু একটা বেস ফর্ম কি হতে পারে? প্রেজেন্ট ফর্ম হতে পারে। যেমন এখানে আছে যে গোস, গোস এটা হলো প্রেজেন্ট ফর্ম। তো এই প্রেজেন্ট ফর্মটা কখনো সরাসরি ইএসকে নিয়ে বেস ফর্ম হতে পারবে না, অর্থাৎ মূল যে অংশটা সেটা থাকবে অলওয়েজ বেস ফর্মে। চলুন আমরা এর পরবর্তী অংশে দেখি। এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশে বি ভার্ব হিসেবে ওয়ার বসে, অর্থাৎ ইফ যুক্ত অংশে, এই যে এটা হলো ইফ যুক্ত অংশ, এখানে আমরা যখন বি ভার্ব বসাবো তখন আমরা ওয়ার বসাবো। বি ভার্ব যখন বসাবো তখন ওয়ার বসাবো। যেমন ইফ, দেখুন এই বাক্যটা লক্ষ্য করুন, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, হ্যাঁ, তাহলে আই উড বাই এ কার। এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, কিন্তু সেকেন্ড কন্ডিশনে আমরা সাধারণত বি ভার্ব হিসাবে কি বসাই? ওয়ার বসাই, তাই এখানে ওয়ার হয়েছে। এটা হলো ইফ কন্ডিশন, ইফের সেকেন্ড কন্ডিশনের এটা হচ্ছে অন্যতম আরেকটা নিয়ম। চলুন এবার আমরা থার্ড কন্ডিশনকে
দেখি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে দেখুন ইফ যুক্ত অংশে বসবে হ্যাড প্লাস B3 এবং পরবর্তী অংশে বসবে উড প্লাস হ্যাভ প্লাস B3। এটা হলো থার্ড কন্ডিশনের নিয়ম। অর্থাৎ থার্ড কন্ডিশনে ইফ যুক্ত অংশে থাকবে হ্যাড প্লাস B3 এবং ইফের পরবর্তী অংশে অর্থাৎ এই যে কমা আছে এই কমার পরবর্তী অংশে বসবে উড প্লাস হ্যাভ প্লাস B3। দেখুন এই উদাহরণটা লক্ষ্য করুন, ইফ ইউ হ্যাড স্যাট, এখানে দেখুন হ্যাড প্লাস B3 আছে। এই যে দেখুন ইফ যুক্ত অংশে বসছে কি হ্যাড প্লাস B3। যেহেতু ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস B3 রয়েছে, সো আমরা কি বসাবো ইফের পরবর্তী অংশে উড প্লাস হ্যাভ প্লাস B3। এখানে দেখুন উড হ্যাভ B3 হলো আনসার। এই যে দেখুন আমি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন তিনটা কন্ডিশনে সেম দুইটা উদাহরণ ব্যবহার করছি যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন যে কোনটার মধ্যে কী রকম পার্থক্য। তারপর দ্বিতীয়টা দেখুন, ইফ ইউ হ্যাড ওয়ার্কড, এখানে দেখুন হ্যাড প্লাস B3, এর ফলে পরবর্তী অংশে কি হয়েছে উড হ্যাভ প্লাস B3। এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ইফ একটি বাক্যের মাঝে যখন থাকবে তখন আমরা বাক্যের মাঝে কোনো কমা ব্যবহার করতে পারবো না। এই যে দেখুন ইফটা বাক্যের মাঝে রয়েছে, ইফ বাক্যের প্রথমেও থাকতে পারে মাঝেও থাকতে পারে, এটা কোনো বিষয় না, যে কোনো স্থানে অর্থাৎ প্রথমে বা মাঝে যে কোনো স্থানে থাকতে পারে। অর্থাৎ এক্সামিনার যখন কোশ্চেন করবে সেটা তার উপর ডিপেন্ড করবে। সাধারণত প্রথমেই থাকে, বাট মাঝে থাকলে যে বাক্যটার নিয়মটা অন্যরকম হয়ে যায় এমনটা না, নিয়ম সেমই থাকবে। যেমন দেখুন আমি যে এই উদাহরণটা ঠিক এখানে লিখছি, শুধু কি হয়েছে ইফটা বাক্যের মাঝে হয়ে গেছে। তাহলে বাক্যের মাঝে যখন ইফ থাকবে তখন এই যে দেখুন ইফ রয়েছে, এর ফলে দেখেন ইফ যুক্ত অংশে কি আছে হ্যাড প্লাস B3। যেহেতু ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস B3 রয়েছে তাই ইফ যেটা ইফের পরবর্তীতে অর্থাৎ এর পূর্বের অংশে কি বসবে উড প্লাস হ্যাভ প্লাস B3। এটা ছিল যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের এখানে তিনটা নিয়মের কথা বলা হয়েছে। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে, সেটা হলো জিরো কন্ডিশন। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য নয়, যে কোনো চাকরি থেকে শুরু করে প্রতিটি সেক্টরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেই সকল বিশ্ববিদ্যালয়ে, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলোতে এক্সাম হয়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে জিরো কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এটা নিয়ে আলোচনা করা যাক। আর জিরো কন্ডিশন আলোচনা করার পূর্বে একটা বিষয় মনে রাখতে হবে, জিরো কন্ডিশন অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য প্রকাশ করে। এই যে দেখুন এখানে লেখা আছে জিরো কন্ডিশন ইজ অলওয়েজ এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ জিরো কন্ডিশন অলওয়েজ কি প্রকাশ করে চিরন্তন সত্য প্রকাশ করে। জিরো কন্ডিশন অলওয়েজ এক্সপ্রেসেস ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ জিরো কন্ডিশনের দ্বারা চিরন্তন সত্যকে বোঝানো হবে। যেমন কিছু উদাহরণ এখানে রয়েছে দেখুন, ইফ ইউ জাম্প ফ্রম দ্য রুফটপ, অর্থাৎ আপনি যদি ছাদ থেকে লাফ দেন তাহলে কি হবে যে ইউ ফল, আপনি পড়ে যাবেন। এটা কি 100% ট্রুথ না? যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য, সো এখানে কি হবে, এখানে জিরো কন্ডিশন হবে। জিরো কন্ডিশনে কি রয়েছে যে জিরো কন্ডিশনের রুলটা হলো যে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইফের পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো চেঞ্জ নাই। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধু আমাদের বুঝতে হবে যে এই ইফ যুক্ত অংশ এবং পরবর্তী অংশ চিরন্তন সত্য প্রকাশ করে কিনা আমাদের এতটুকুই বুঝতে হবে, ব্যাস। তাহলে আমরা ইজিলি এটা কারেক্ট করতে পারবো। এই ইফ যুক্ত এই যে জিরো, অনেকে জিরো কন্ডিশনকে আবার ফার্স্ট কন্ডিশনের সাথে মিলিয়ে ফেলে, কিন্তু আমাদের বুঝতে হবে যে ফার্স্ট কন্ডিশনটা কি আর জিরো কন্ডিশনটা কি। আমাদের এটাই বুঝতে হবে যে জিরো কন্ডিশন চিরন্তন সত্য প্রকাশ করে, ফার্স্ট কন্ডিশন কখনো চিরন্তন সত্য প্রকাশ করে না। যেমন ইফ ইউ কাম আই উইল গো, এইখানে দেখুন ইফ ইউ কাম, তুমি আসলে আমি যেতেও পারি নাও যেতে পারি, এটা কিন্তু চিরন্তন সত্য প্রকাশ করে না। কিন্তু এইখানে যে সকল এইখানে যে দেখুন এখানে যে সকল সেন্টেন্স রয়েছে এগুলো প্রত্যেকটা চিরন্তন সত্য প্রকাশ করে। সো আমাদের এই বিষয়টা অলওয়েজ মাথায় রাখতে হবে, জিরো কন্ডিশন চিরন্তন সত্য প্রকাশ করে। যেমন
ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় দ্য গ্লাস গেটস উইট। এটা 100% সত্য যে বৃষ্টি হলে গ্লাসটা ভিজে যাবে, এটাই স্বাভাবিক। সো এটা চিরন্তন সত্য, তাই এটা কি হয়েছে, ইফযুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, ইফের পরবর্তী অংশ কি হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি ফারেনহাইট, যদি আপনি পানিকে 100 ডিগ্রিতে 100 ডিগ্রিতে কি করেন, তাপ দেন, 100 ডিগ্রিতে তাপ দেন, তাহলে এই পানিটা কি করবে, সিদ্ধ হবে, অর্থাৎ সিদ্ধ হতে শুরু করবে। সো এটা কি চিরন্তন সত্য। ইফ ইট ডাজন্ট রেইন ফর এ লং টাইম, যদি দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয়, দ্য আর্থ গেটস ভেরি ড্রাই, অর্থাৎ পৃথিবী কি হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। যেহেতু এটা চিরন্তন সত্য প্রকাশ করে, সো এটাও কি হয়েছে, আমাদের প্রেজেন্ট জিরো কন্ডিশনে হয়েছে। মনে রাখতে হবে, আমি আবারও বলছি যে জিরো কন্ডিশন অলওয়েজ চিরন্তন সত্য প্রকাশ করে, ফার্স্ট কন্ডিশন কিন্তু চিরন্তন সত্য প্রকাশ করে না। আর আমরা এটা চিরন্তন সত্য কিনা একটু বাংলা করলে আমরা ইজিলি বুঝতে পারবো। এই জন্য জিরো কন্ডিশনটাকে আমরা যখন আনসার করব তখন একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করব যে বাংলাতে আসলে কি বোঝাচ্ছে। সো যদি আপনি বাংলায় বুঝতে পারেন যে এটা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে, সো আপনি তখন এটা জিরো কন্ডিশনে ফেলবেন। সো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই বিষয়টা কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝতে পারছেন। আর কন্ডিশনাল সেন্টেন্স খুব ইজি, যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় হয় সবগুলোতে একটা না একটা কোশ্চেন থাকে জিরো কন্ডিশন থেকে। সো বি কশন। ওকে, চলুন আমরা এবার দেখি এক্সারসাইজ প্রতিবারের মতো আমি আজকেও 7টা এক্সারসাইজ নিয়ে আসছি। আপনারা ভিডিওটা পজ করে প্রথমে 5টা এবং এর পরবর্তীতে আর বাকি 3টা আনসার করার চেষ্টা করুন। সো আমি এটার আনসারটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে এই আনসার করা শুরু করেন। সো এটা হলো আনসার, বাকি সবগুলার কোশ্চেনের আনসার হলো এই যে 1-এর বি, 2-এর সি, 3-এর সি, 4-এর সি, 5-এর বি, 6-এর সি এবং 7-এর বি। সো আশা করি আপনারা সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে।